দশম শ্রেণীর ইতিহাসের ষষ্ঠ অধ্যায় 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই পর্যায়ে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালের কৃষক অভ্যুত্থান আলোচনা করব। 1945 থেকে 47 খ্রিস্টাব্দ নাগাদ আমরা দেখতে পাচ্ছি ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যাপক কৃষক বিদ্রোহ দেখা দিয়েছে। এই আন্দোলনগুলিতে কমিউনিস্ট বা বামপন্থীদের একটা অবিসংবাদিত ভূমিকা ছিল এবং এই আন্দোলনগুলি সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ সংগঠনের পাশাপাশি সাম্রাজ্যবাদ বিরোধীও হয়ে উঠেছিল। এগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে বাংলার তেভাগা আন্দোলন 1946 থেকে 49 খ্রিস্টাব্দ নাগাদ হয়েছিল, দক্ষিণ ভারতে ত্রিবাঙ্কুর রাজ্যের পুন্নাপ্রা ভায়লার গণসংগ্রাম 1946 এবং হায়দ্রাবাদের তেলেঙ্গানা অভ্যুত্থান 1946 থেকে 51। আমরা আজকে তেভাগা আন্দোলন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আমরা আন্দোলনের পটভূমি বা প্রেক্ষাপটে চলে যাই। সামন্ততান্ত্রিক শোষণ। ভারতের অন্যান্য স্থানের মতো বাংলার কৃষকেরাও ছিল নানা ধরনের সামন্ততান্ত্রিক শোষণের শিকার। জমিদার বা জোদ্দার শ্রেণী মানে ধনী ভূস্বামী শ্রেণীর কাছ থেকে ভাড়া নেয়া জমিতে কর্মরত মানে চাষাবাদের কাজে নিযুক্ত কৃষকদের বলা হতো বর্গাদার, ভাগচাষী বা আদিহার। এই কৃষকেরা নিজের শ্রম ও খরচে জমিতে চাষ করলেও উৎপাদিত শস্যের সিংহভাগই তাদের কিন্তু তুলে দিতে হতো জমিদার বা জোদ্দারের খামারে। এখন উৎপাদিত শস্যের অর্ধেক অংশ কিন্তু তাদের ভাগে জুটত না, নানা অজুহাতে তা কেটে নেওয়া হতো। দরিদ্র কৃষককে সাধারণত জোদ্দারের কাছে ধান ধার করতে হতো, যাকে ধান কর্য বলা হচ্ছে, এবং ফসল কাটার পরে তাকে সেই বিশাল সুদসহ এই ধান শোধ করতে হতো। পূজা পার্বণ এবং নানা কারণে তার উপর চাপানো হতো নানা রকম অতিরিক্ত করের বোঝা, আবওয়াব যাকে বলা হতো। এমনকি হাটে বাজারে দরিদ্র চাষি কিছু বিক্রি করতে যাচ্ছে, তখনও তারা কিন্তু এই জোদ্দার জমিদারদের তোলা আদায়ের শিকার হতো। জমিতে তাদের কোনো স্থায়ী সত্ত্ব ছিল না, তার ফলে যখন তখন তাদের উচ্ছেদ করে দেওয়া হতো। দীর্ঘদিন ধরে এই শোষণ, বঞ্চনা, অত্যাচার কৃষকদের ক্রমশ অসহিষ্ণু করে তুলছিল। ইতিমধ্যে বেশ কিছু কৃষক সংগঠন গড়ে উঠতে শুরু করেছে। আমরা তো জানি 1936 খ্রিস্টাব্দে সারা ভারত কিষাণ সভা এবং তার অধীনে বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা গড়ে উঠেছে। এই সংগঠনগুলির তরফ থেকে এই সময় চাষিদের স্বার্থ নিয়ে নানা রকম দাবি তোলা হচ্ছিল। এরকমই কিছু দাবি ছিল: বিনা খেসারতে জমিদারি প্রথার উচ্ছেদ চাই, লাঙ্গল যার জমিদার ইত্যাদি। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে 1937-এ যখন নির্বাচন হলো, সে সময় প্রাদেশিক সরকার গঠিত হলো। বাংলায় ফজলুল হকের কৃষক প্রজা পার্টি এই নির্বাচনে ভালো ফল করেছিল এবং তারা সরকার গঠন করেছিল। এরপরে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন সংশোধন করা হয়েছিল। ঋণ সালিসি বোর্ড গঠনের মাধ্যমে ঋণের ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে 1937 খ্রিস্টাব্দে ফজলুল হক মন্ত্রিসভার নির্দেশে বাংলায় ভূমি ব্যবস্থা এবং কৃষকদের প্রকৃত অবস্থা অনুসন্ধানের উদ্দেশ্যে ফ্লাইউড কমিশন গঠন করা। এই ফ্লাইউড কমিশন 1940 সাল নাগাদ তার রিপোর্ট বা প্রতিবেদন পেশ করলো। এই কমিশনের রিপোর্টে দেখানো হয়েছিল যে বাংলায় 75 লক্ষ কৃষক পরিবারের মধ্যে 30 লক্ষ কৃষক পরিবারই জমিতে কোনো অধিকার থেকে বঞ্চিত, তাদের জমিতে কোনো অধিকার নেই। তারা হয় ভাগচাষী, নয় নিতান্ত দরিদ্র দিনমজুর। এই প্রতিবেদনে বলা হয়েছিল যে ভাগচাষীদের উৎপন্ন ফসলের 2/3 ফসল খামারে তোলার অধিকার থাকবে। মানে ভাগচাষীরা উৎপন্ন ফসলের 2/3 পাবে, 1/3 তারা জমিদার বা জোদ্দারকে দেবে। এই সুপারিশ করা হয়েছিল। কিন্তু এই কমিশনের সুপারিশ
জমির মালিক মানে জমিদার জোতদার এরা তো মানতে প্রস্তুত ছিলই না, এমনকি সরকারের তরফ থেকেও এক্ষেত্রে কোনো তাৎক্ষণিক এটা প্রয়োগ করার কোনো তাৎক্ষণিক উদ্যোগই দেখা গেল না। এরকম একটা অবস্থাতে 1946 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাস নাগাদ বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা তেভাগা আন্দোলনের ডাক দিল। এদিকে এই সময় চাষিদের অবস্থা নানা কারণে খুবই শোচনীয় হয়ে উঠেছিল। বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সদ্য শেষ হয়েছে, আর্থিক মন্দা, মুদ্রাস্ফীতি, এছাড়া দেশের নানা জায়গায় দুর্ভিক্ষের প্রাদুর্ভাব হয়েছে। এর ফলে বর্গাদার বা ভাগচাষী নিতান্ত শোচনীয় অবস্থায় দিন কাটাচ্ছে। এরকম একটা প্রেক্ষাপটে বিদ্রোহটা শুরু হবে। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে তেভাগা আন্দোলনের সংগঠকদের তরফ থেকে কি কি দাবি উত্থাপন করা হয়েছিল, তাদের মূল দাবিগুলি কি ছিল। দাবিগুলো হলো, এক, উৎপন্ন ফসলের 2/3 ভাগচাষী বা বর্গাদারের প্রাপ্য, মানে উৎপন্ন ফসলের 3/2 বর্গাদার বা ভাগচাষী পাবে। 2, জমিতে ভাগচাষীদের দখলি সত্ত্ব দিতে হবে, অর্থাৎ যখন তখন তাদের উৎখাত করে দেয়া এটা চলবে না, তারা জমির উপর একটা দখলি সত্ত্ব পাবে। 3, রসিদ ছাড়া উৎপন্ন ফসলের ভাগ দেয়া যাবে না, মানে চাষিরা যে জোতদারকে উৎপন্ন ফসলের একটা অংশ দেবে তার জন্যে তাদের রসিদ দিতে হবে। 4 বলা হলো, শতকরা 12.5 বেশি অর্থাৎ মন প্রতি ধানে 5 সেরের বেশি সুদ দেওয়া হবে না। এই যে ধান কর্যের কথা বললাম, ফসল উৎপাদনের আগে চাষিকে ধান ধার করতে হতো জমিদার বা জোতদারের কাছ থেকে, পরে সুদ সমেত তাকে ফেরত দিতে হতো। এই সুদের কোনো ঠিক ঠিকানা ছিল না। এখন দাবি তোলা হলো, শতকরা 12.5 বেশি অর্থাৎ মন প্রতি ধানে 5 সেরের বেশি সুদ নেওয়া যাবে না। 5, জমিদার বা জোতদারের পরিবর্তে ভাগচাষীরা তাদের খোলানে অর্থাৎ খামারে ধান তুলতে পারবে, মানে জমি থেকে ফসলটা তুলে তারা সরাসরি নিজেদের খামারে তুলবে। জমিদার বা জোতদারের যে প্রাপ্য অংশ সেটা তারপরে মিটিয়ে দেওয়া হবে, আগে তাদের খোলানে বা খামারে ফসল তোলার অধিকার দিতে হবে। 6, কোনো রকম খেসারত ছাড়া জমিদারি প্রথার উচ্ছেদ করতে হবে, মানে চাষিরা জমিদারি প্রথাকে তুলে দিতে হবে, এরপরে চাষিদের যেন কোনো দায়ভার ভোগ করতে না হয়, এর কোনো দায় তাদের উপর না পড়ে। কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কৃষক সংগঠনগুলির মূল স্লোগান হয়ে দাঁড়ালো কি, আধি নয় তেভাগা চাই। আরো কি বলা হলো, আরো একটি স্লোগান হচ্ছে, জান দিব তবু ধান দিব না, আর নিজ খোলানে ধান তোলো। এগুলি হচ্ছে সেই সময়কার খুব জনপ্রিয় স্লোগান। এবার আমরা আন্দোলনের সূচনা ও প্রসার সম্পর্কে আলোচনা করব। আন্দোলনের প্রকৃত অর্থে সূচনা হয়েছিল 1946 খ্রিস্টাব্দে ডিসেম্বরে। সেপ্টেম্বরে তো ডাক দেওয়া হয়েছিল কৃষক সংগঠনের পক্ষ থেকে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আন্দোলনের সূচনাটা হলো ডিসেম্বর মাস নাগাদ। এই সময় দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমার আটোয়ারি থানার রামচন্দ্রপুর গ্রামে ভাগচাষীরা দলবদ্ধভাবে ধান কেটে নিজেদের খামারে তুলতে তৎপর হয়ে উঠল। উত্তরবঙ্গে রাজবংশী বলে যে একটি জনজাতি আছে, এরা এই আন্দোলনের প্রথম সক্রিয় অংশ নিয়েছিল। এখন জোতদারের লাঠিয়াল বাহিনী অথবা সরকারি তরফে পুলিশরা যদি এই খামারে ধান তোলার কাজে বাধা দিতে আসে, তাহলে কিন্তু সেটাকে প্রতিহত করতে হবে, নইলে সংঘর্ষ অনিবার্য। তো এই জন্য ওরা প্রস্তুত হতে শুরু করলো। এক্ষেত্রে মেয়েরা কিন্তু একটা খুব সক্রিয় ভূমিকা নিল। মেয়েরা কাসর ঘণ্টা ও শাঁখ বাজিয়ে পুরুষদের সতর্ক করে দেওয়ার পাশাপাশি তারা কিন্তু নিজেরাও এগিয়ে এলো প্রতিরোধ করতে। এরা নিজেরা লাঠি, ঝাঁটা, দা, বটি, কুড়ুল হাতের কাছে যা পেল তাই নিয়েই তারা পুলিশের গতিরোধ করার চেষ্টা করলো। মহিলাদের কথা বলছি। ধান কাটা এবং পাহারা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক বাহিনীও তৈরি হলো। অচিরেই এই আন্দোলন দিনাজপুরের 30টি থানার মধ্যে 22টিতে এবং বাংলার 19টি জেলায় প্রসারিত হলো। এর মধ্যে দিনাজপুর, জলপাইগুড়ি, মালদহ, রংপুর, খুলনা, যশোর, পাবনা, 24 পরগনা এবং মেদিনীপুরে তীব্রতা ছিল সব থেকে বেশি।
আর আমাদের মেদিনীপুরে সুতাহাটা, মহিষাদল, নন্দীগ্রাম, এছাড়া 24 পরগনার কাকদ্বীপে আন্দোলন একেবারে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের রূপ নিয়েছিল। একই সময় এই তেভাগা আন্দোলনের প্রভাবেই ময়মনসিংহ জেলায় হাজং আদিবাসীরা, হাজং নামক আদিবাসীরা বা উপজাতি, তারা আন্দোলন শুরু করেছিল। এটাকে টঙ্ক বা টঙ্কা আন্দোলন বলা হচ্ছে। প্রায় 5000 হাজং উপজাতির মানুষ, তারা ফসলের পরিবর্তে নগদ টাকা বা টঙ্কা, তার থেকে আন্দোলনের নামকরণ হয়েছে। খাজনা দেওয়ার, নগদ অর্থে তারা খাজনা দিতে চায়, এই দাবিতে তারা সোচ্চার হলো। পুলিশ এদের আন্দোলনকে দমন করার চেষ্টা করলো, এদের গ্রেপ্তার করলো। 1947 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে দেখা গেল পুলিশ আর হাজংদের মধ্যে একটা ভয়ঙ্কর সশস্ত্র সংঘর্ষ বেঁধেছিল। ঠিক আছে, এবার আমরা তেভাগা আন্দোলনের নেতৃত্ব সম্পর্কে একটু আলোচনা করি। তেভাগা আন্দোলনে প্রায় 70 লক্ষ কৃষক ও ক্ষেত মজুর অংশ নিয়েছিল। এদের নেতৃত্বে ছিলেন কারা? নেতৃত্বে ছিলেন দিনাজপুরে চারু মজুমদার, অবনী লাহিড়ী, অবনী বাগচি, গুরুদাস তালুকদার, সুনীল সেন; রংপুরের ক্ষেত্রে মণিকৃষ্ণ সেন, সুধীর মুখার্জি; জলপাইগুড়িতে সমর গাঙ্গুলি সহ কমিউনিস্ট ছাত্র ও যুব নেতারা। এই জলপাইগুড়িতেই দেবীগঞ্জ বলে একটি জায়গায়, সেখানে বুড়িমা নামে একজন বৃদ্ধা বিধবা রাজবংশী কৃষক পরিবারের মহিলা, তিনি নেতৃত্বে উঠে এসেছিলেন এবং তার নেতৃত্ব একেবারে প্রবাদে পরিণত হয়েছিল। দিনাজপুরের রাজবংশী গৃহবধূ জয়মণি, দীপেশ্বরী, কাকদ্বীপের বাতাসী, উত্তমী, মেদিনীপুরের মহিষাদলের বিমলা মণ্ডল প্রমুখ মহিলারা নেতৃত্বে ছিলেন। এবার আমরা এই আন্দোলনের পরিণতি ও ফলাফল সম্পর্কে একটু আলোচনা করি। সরকারি দমননীতির চাপে এই আন্দোলন ক্রমশ নিষ্প্রভ হয়ে পড়ছিল, অনিবার্যই ছিল। কারণ আন্দোলনকারীদের অস্ত্র কি? তারা তীর, ধনুক, লাঠি, সরকি নিয়ে লড়াই করছে। কার বিরুদ্ধে? তারা প্রশাসনের বিরুদ্ধে, যাদের আগ্নেয়াস্ত্র আছে। এর মুখোমুখি লড়াই করাটা, এটা সম্মুখ যুদ্ধ হিসাবে একেবারে অসম লড়াই। তো যাই হোক, শেষ পর্যন্ত এই আন্দোলনকে সরকার খুব কড়াভাবে দমন করতে উদ্যোগ হলো। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বঙ্গীয় বর্গাদার নিয়ন্ত্রণ বিল। সরকারের পক্ষে তেভাগার দাবিকে সম্পূর্ণ উপেক্ষা করা কিন্তু সম্ভব হয়নি। সরকার দমনমূলক নীতি নিলেও বুঝতে পেরেছিল যে চাষিদের ন্যায়সঙ্গত দাবিকে অগ্রাহ্য করা যাবে না পুরোপুরি। এই জন্যে 1947 সালের 22শে জানুয়ারি সরকার বঙ্গীয় বর্গাদার সাময়িক নিয়ন্ত্রণ বিল প্রকাশ করলো এবং বলা হলো যে যত শীঘ্র সম্ভব সেটাকে আইনসভায় পেশ করা হবে, এটাকে আইনে পরিণত করতে হবে। এই বিলে আন্দোলনের দুটি দাবি, জমি থেকে ভাগচাষীদের উচ্ছেদ বন্ধ করা এবং উৎপন্ন ফসলের 2/3 তাদের অধিকারে দেয়া, এটাকে স্বীকার করে নেওয়া হয়েছিল। অবশ্য অন্যান্য যে দাবিগুলো ছিল, যেমন নিজ খোলানে বা খামারে ফসল তোলার অধিকার, ধান প্রাপ্তির রসিদ দিতে হবে, তারপরে কর্য ধানের সুদ সংক্রান্ত ওদের যে দাবি ছিল, সুদের একটা সর্বোচ্চ পরিমাণ বেঁধে দেওয়ার ব্যাপারটা, এইসব বিষয়গুলো কিন্তু এখানে মান্যতা পেল না। কিন্তু প্রধান দুটি দাবি, অর্থাৎ জমি থেকে ভাগচাষীদের উচ্ছেদ বন্ধ করা এবং 2/3 ফসলের উপর ওদের অধিকার প্রতিষ্ঠিত করা, এই দুটো দাবি যেহেতু স্বীকৃতি পেল, এটাই চাষিদের মনোবল ভীষণভাবে বাড়িয়ে দিয়েছিল, একটা দারুণ উদ্দীপনা তৈরি করলো। এবং এর ফলে এই উন্মাদনা শেষ পর্যন্ত আন্দোলনকে আরো ছড়িয়ে দিল, অন্যত্র প্রসারিত হলো এই আন্দোলন। হিন্দু মুসলিম জোরদাররা কিন্তু এর বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে জোরদার সমিতি গঠন করলো এবং বঙ্গীয় আইনসভায় প্রচন্ড বিক্ষোভ শুরু হলো। এই সময় ক্ষুব্ধ চাষিরা দেখলো যে তাদের স্বার্থ রক্ষা করার বিষয়টা কিন্তু অনিশ্চিত হয়ে পড়ছে, তার ফলে তারাও অসহিষ্ণু হয়ে উঠছিল। এরা জোরদার ও জমিদারদের গৃহ ও খামার আক্রমণ করতে শুরু করলো। তখন সরকার অত্যন্ত নিষ্ঠুর দমন নীতির আশ্রয় নিল, বহু কৃষককে প্রাণ হারাতে হলো। শেষ পর্যন্ত
স্বাধীনতা লাভের পরে 1949 খ্রিস্টাব্দের অক্টোবর নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকার একটি অর্ডিন্যান্স জারি করে তেভাগার দাবি মেনে নিল। এবার আমরা এই আন্দোলনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তোমাদের এই বোর্ডে আমি গুরুত্বের কিছু পয়েন্ট লিখে দিয়েছি, এগুলো তোমরা একটু নজর করবে। আমি আলোচনা করছি। ঠিক আছে, এবার আমি আলোচনা শুরু করি। গুরুত্ব, তেভাগা আন্দোলনের গুরুত্ব। নানা ত্রুটি সীমাবদ্ধতা ছিল, তা সত্ত্বেও এই আন্দোলনের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। বিশিষ্ট মার্ক্সবাদী নেতা মোহাম্মদ আবদুল্লাহ রসুলের মতে বাংলাদেশের কৃষক সভার ইতিহাসে এটাই ছিল তখন পর্যন্ত সব থেকে ব্যাপক ও শক্তিশালী আন্দোলন। ঐতিহাসিক নরহরি কবিরাজ, অধ্যাপক নরহরি কবিরাজ, তিনি বলছেন তেভাগা আন্দোলন ছিল বর্গাদার ভাগ চাষীদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম। এবার এর গুরুত্ব কি ছিল আমরা এক এক করে আলোচনা করি। প্রথমত, এই আন্দোলনে বাংলার হিন্দু মুসলমান মানে সম্প্রদায় নির্বিশেষে এবং নানা জাতি বর্ণ নির্বিশেষে কৃষিজীবী মানুষ, দরিদ্র কৃষিজীবী মানুষ কিন্তু এতে সামিল হয়েছিল। হিন্দু, মুসলিম, রাজবংশী, ওঁরাও, সাঁওতাল, নমশূদ্র, মাহিষ্য প্রভৃতি নানা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দরিদ্র মানুষেরা সংঘবদ্ধ হয়ে এই আন্দোলনে অংশ নিয়েছিল। এটা তাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন। 2, এই আন্দোলনের কলা কৌশল ও কর্মপদ্ধতির দিকে যদি আমরা তাকাই, সেটা নির্ধারণের ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির নেতাদের একটা অবিসংবাদিত ভূমিকা আমাদের নজরে আসবে। তৃতীয়ত, কমিউনিস্ট পার্টি যেহেতু এই আন্দোলনের সংগঠকের ভূমিকা নিয়েছিল, তার জন্য এই আন্দোলনে একটি রাজনীতি সচেতন আন্দোলন হিসাবে দেখা দিয়েছিল। সাধারণভাবে আমরা কি দেখি, গ্রামীণ কৃষিজীবী মানুষ যারা অশিক্ষিত, অচেতন, অনেক ক্ষেত্রেই তারা অচেতন, রাজনৈতিক চেতনা তাদের মধ্যে জাগেনি, অথচ এই আন্দোলনে কিন্তু দেখা গেল একটা রাজনৈতিক সচেতনতা। V.N. ধানাগারে তার প্রেজেন্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া 1920-50 এই গ্রন্থে তিনি মন্তব্য করছেন, গ্রামীণ মানুষকে নিয়ে বামপন্থী এই আন্দোলন ভারত ইতিহাসে প্রথম এক রাজনীতি সচেতন কৃষিজীবী মানুষের বিদ্রোহ হিসাবে দেখা দেয়। তিনি আরো বলছেন, তার মতে ভারতের কৃষক আন্দোলনের ইতিহাসে এই আন্দোলন এক অন্য মাত্রা অর্জন করেছে। এই কারণে ভারতের কৃষক আন্দোলনের ইতিহাসে এই কারণে এই আন্দোলন এক অন্য মাত্রা অর্জন করেছে। কেন বলা হচ্ছে এই কথা? একদিকে লক্ষ লক্ষ দরিদ্র অশিক্ষিত গ্রামীণ কৃষক, আর অন্যদিকে শহুরে শিক্ষিত কমিউনিস্ট কর্মী ও নেতারা, তাদের মধ্যে একটা সমন্বয় ঘটল এই আন্দোলনের মধ্য দিয়ে। 4, তেভাগা আন্দোলনে আমরা নারী নেতৃত্বের এক ব্যাপক সক্রিয়তা দেখতে পেলাম। বাংলার গ্রামীণ ক্ষেত্রে নিরক্ষর মহিলারা, যারা এতদিন সংসারের চার দেয়ালের মধ্যে সংকীর্ণ গণ্ডিতেই একরকম থাকতে বাধ্য হতেন, তারা কিন্তু এই সময়ে বাইরে বেরিয়ে এলেন এবং একেবারে প্রত্যক্ষ ভূমিকা নিলেন এই আন্দোলনে। বুড়িমা, বিমলা মণ্ডল, ইলা মিত্র এরকম নারীরা, তারা নেতৃত্বের প্রশ্নে একবারে পুরুষের সমকক্ষ হয়ে দাঁড়ালেন। তার মানে নারীদের ভূমিকার দিক থেকে এই আন্দোলন একটা অসাধারণ তাৎপর্য বহন করছে। 5, সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে আমাদের দেশ যখন প্রায় আচ্ছন্ন, আমাদের স্বাধীনতা আন্দোলনে মানে ঔপনিবেশিক শাসনের একেবারে শেষ পর্ব, অন্তিম পর্ব এবং স্বাধীনতা লাভের পরবর্তী প্রথম দিক, এই সময় আমাদের দেশে সাম্প্রদায়িক সংঘাত, বিভেদ একেবারে প্রচণ্ড প্রকট হয়ে দেখা দিয়েছে। এরকম একটা
সময়ে আমরা দেখতে পেলাম হিন্দু মুসলিম কৃষকেরা তারা এই তেভাগা আন্দোলনের সময় পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে তারা জোরদার জমিদারদের বিরুদ্ধে আপোষহীন এক সংগ্রামে অবতীর্ণ হয়েছে। সাম্প্রদায়িকতার জিগির তুলেও কিন্তু তাদের এই ঐক্যবদ্ধ যে প্রচেষ্টা তাকে কোনোভাবেই বিভক্ত করা যায়নি, দুর্বল করা যায়নি। 6, তেভাগা আন্দোলনের মধ্য দিয়ে কমিউনিস্ট পার্টি তারা যে বিপ্লবের কথা বলেন, তারা বিপ্লবের মূল কথাই হচ্ছে এক্ষেত্রে শ্রেণী সংগ্রাম। শোষক শ্রেণীর বিরুদ্ধে শোষিত শ্রেণীর সংঘবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই তো পরিবর্তন আসবে, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হবে। তো এই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমরা সেটাকেই মূর্ত হয়ে উঠতে দেখলাম। মানে কমিউনিস্ট পার্টির উচ্চারিত শ্রেণী সংগ্রামের ধ্বনি যেন এই আন্দোলনের মধ্য দিয়ে একেবারে সুস্পষ্টভাবে শোনা গেল। কৃষকদের একান্ত নিজস্ব দাবি ভিত্তিক এই আন্দোলন কিন্তু কৃষকদের একেবারে শ্রেণী সংগ্রামের অঙ্গনে এনে হাজির করে দিল। পরবর্তীকালে আমাদের দেশে যে ভূমিসত্ত্ব আইনের সংস্কার হয়েছে, ভূমিসত্ত্ব আইন প্রবর্তন হয়েছে, বর্গাদারদের অধিকার দেয়া হয়েছে, জমিদারি প্রথা উচ্ছেদ ঘটেছে, সেসব কিছুরই কিন্তু প্রস্তুতি এই আন্দোলনের মধ্যে ছিল। এই আন্দোলনের গুরুত্ব তার জন্যে কোনোভাবেই অস্বীকার করা যায় না। পরবর্তী দিনে আমরা অন্য দুটি কৃষক আন্দোলনের কথা পড়ব। তোমাদের আগেই বলেছিলাম, সেটা হচ্ছে এই ত্রিবাঙ্কুরের, দক্ষিণ ভারতের ত্রিবাঙ্কুরের পুন্নাপ্রা ভায়ালার গণসংগ্রাম এবং হায়দ্রাবাদের তেলেঙ্গানা অভ্যুত্থান। এই দুটো নিয়ে আমরা পরবর্তী দিনে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকলো, ভালো থেকো।